হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা মোতাবেক করবো তোমরা যারা ক্লাস 10 শিক্ষার্থী আছো এবং তোমাদের যে প্রাক নির্বাচনী বা হচ্ছে তোমাদের যে প্রি টেস্ট এক্সাম হচ্ছে 2026 এর, এটা যে তোমাদের অনেকের বাংলা পরীক্ষা এবং সেই বাংলা পরীক্ষার যে ক সেটের প্রশ্নটা অর্থাৎ যেটা গতবারে তোমরা পেয়েছিলে সেই ক সেটের প্রশ্নটা কীরকম হবে এবং সেটার উত্তর কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখনো আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের কাছে সিকিউ আছে এবং এমসিকিউ গুলো আছে। তো এমসিকিউ গুলো তোমরা আমাদের কাছে একটা কোর্স করতে পারবে, ঠিক আছে? তো দেখো এখানে হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে আমাদের ক নাম্বারে কি আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় ভোজেশ্বর ছিল তাদের বাড়ির চাকরদের সর্দার, বাড়ির ছোটদের তত্ত্বাবধান, খাবার পরিবেশন দায়িত্ব ছিল ভোজেশ্বরের উপর। ছোটরা খেতে বসলে সবাই একটি একটু করে লুচি আলগোছে দুলিয়ে জিজ্ঞেস করতো আর দেবে কি না। রবীন্দ্রনাথ তার মনোভাব বুঝতে পেরে লুচি দুধ ইত্যাদি খাবার নিজে অনহার প্রকাশ করতেন। বেঁচে যায় এসব খাবার চলে যেত ভোজেশ্বরের আলমারিতে। এখানে ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে আব্দুর রহমানের মতো লেখকের মুশকিল আসান করবে। খ নাম্বার কোশ্চেন হচ্ছে যে আব্দুর রহমান তার গোঁফ কামিয়ে ফেলার কথা বলছেন কেন। গ নাম্বার কোশ্চেনে কি আছে যে উদ্দীপকের ভোজেশ্বর এবং প্রবাসবন্ধু গল্পে যে আব্দুর রহমানের মাঝে যে চরিত্রগত কি বৈসাদৃশ্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। ঘতে কি আছে যে উদ্দীপকের প্রবাসবন্ধু গল্পের মূল ভাবকে তুলনা করতে ব্যর্থ হয়ে সেটা ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি আছে যে অর্থনৈতিক মন্দার কারণে চামেলির স্বামী রতনের চাকরি চলে যায় এবং এখানে বিভিন্ন একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা না পড়লাম। ক নাম্বার কোশ্চেনটা দেখার চেষ্টা করছি কি আছে যে মমতাদির দু চোখ সজল হয়ে ওঠে কেন। ক নাম্বার আছে যে ভর্ৎসনা নয় আবেদন বলতে কি বোঝানো হয়েছে। এর পরবর্তীতে কি বলা হয়েছে দেখো যে উদ্দীপকে কৃষ্ণমণ্ডলের মমতাদি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে কি আছে যে উদ্দীপকের চামেলির মমতাদি গল্পের মমতাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে কিনা। তো তোমরা যারা আমাদের কাছে ধরো যে এমসিকিউ তোমাদের যাদের দরকার, তোমাদের যাতে এমসিকিউ দরকার এই ক সেটেরই, তো আমাদের কাছে হচ্ছে মেইনলি ক সেটের এমসিকিউ গুলো আছে। তো সেই তোমরা যারা এই এমসিকিউ গুলো পেতে চাও তারা আমাদের কাছে একটা কোর্সে তোমরা ভর্তি হতে পারো। আমাদের কাছে একটা কোর্সে ভর্তি হবে। তো কোর্সটা ফি মাত্র হচ্ছে 100 টাকা। তো 100 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে যারা হচ্ছে বাংলা, শুধু এই বাংলা, যারা হচ্ছে বাংলা যে বাংলা এমসিকিউ যারা হচ্ছে ক সেট চাও তারা হচ্ছে আমাদের কাছে একটা কোর্সে ভর্তি হতে পারবে। তোমরা জাস্ট কি করবে হোয়াটসঅ্যাপে এই যে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি 01754834565। তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলেই আমরা কি করব যে তোমাদের কাছে যে আমাদের যে কোর্সটা তোমরা এমসিকিউ সলভের যে কোর্সটা আমরা করতে পারবে। তো দেখো এই যে আমাদের হচ্ছে যে এমসিকিউটা মেইনলি হচ্ছে এইটা, এই যে হচ্ছে আমাদের এমসিকিউটা এইভাবে থাকবে যে ক সেট প্রাক নির্বাচন 2026 এবং এই দেখো আমাদের এটা ক সেট, ঠিক আছে? তো গতবার যারা কমন পেয়েছিল এবারও কমন পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের এই সেটটা থেকে। তো দেখো তিনে কি আছে যে কতে যে তপুর স্ত্রীকে, খ নাম্বারে কি আছে যে যে আমাদের পরবর্তীতে আছে হচ্ছে যে খ নাম্বারে বলা হয়েছে যে চেনার কোনো উপায় থাকলে তা চিনবে। গতে আছে যে উদ্দীপকে 21-এর গল্প ছোট গল্পের কোন ঘটনার ছায়াপাত ঘটেছে। এরপর আছে যে উদ্দীপকটি 21-এর গল্প ছোট গল্পের সমগ্র ভাব প্রকাশ করে না। পরবর্তী কোশ্চেনে কি দেওয়া আছে দেখো যে ক নাম্বারে যে 4 নাম্বারে যে তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের কাজ করতে না পারার কারণ কি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বরার একই মহাত্মার অংশ। এরপরে কি আছে দেখো যে উদ্দীপকের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন কোন সাদৃশ্য রয়েছে। এরপরে আছে যে উদ্দীপকে বর্ণিত পৌরমের দৃষ্টিভঙ্গি যে শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল এটাই ব্যাখ্যা করো। তো এরপরে আমরা হচ্ছে খ নাম্বারে চলে যাব, খ বিভাগে। 5 নাম্বারটায় দেখো কি বলা আছে কতে যে আমি কোন অগুন্তুনক কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে। খ নাম্বার কোশ্চেনটা কি আছে যে কদম আলী অকাল বার্ধক্যে নত কেন বুঝিয়ে লেখো। এরপর আছে যে উদ্দীপকে সুমনের ভাবনার সাথে আমি কোন আগন্তুক কবিতার কি কি মিল রয়েছে। এতে এরপরে আছে যে উদ্দীপকের মামুনের জন্মস্থানের প্রতি টান অনুভব করলেও আমি কোন আগন্তুক নই কবিতার কি কি প্রতিনিধিত্ব করে বুঝিয়ে লেখো। 6 নাম্বার কোশ্চেনটায় চলে যাই। এখানে আমাদের একটা উদ্দীপক আছে। তো এর পরবর্তীতে আমাদের দেখো কি আছে এখানে যে বৃষ্টি কবিতা নিঃসঙ্গ নির্জনে কি পড়ে আছে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন বলা আছে যে বর্ষার মেঘ বিষণ্ণ মেদুর হয়ে ডাকে কেন। এরপর হচ্ছে উদ্দীপকটিতে বৃষ্টি কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে। নেক্সট উদ্দীপকের চোখ পোড়ার আলোর দেশ বলতে কি বোঝানো হয়েছে। সাথে আছে হচ্ছে যে রানার কবিতায় কোনটিকে ছোঁয়া যাবে না। এরপর আছে যে দস্যুর ভয় আরও চেয়ে ভয়কর সূর্য ওঠে। এরপর হচ্ছে যে ফজু মিয়ার কার্যক্রমে কি ফুটে উঠেছে বই দেওয়ার দৃশ্য এবং রানার সংসার ভাবনা যেন ফজু মিয়ার সংসারের বাস্তবিকতায় মানিয়ে দেয় এটা ব্যাখ্যা করো। 8-এ দেখো কি আছে যে অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দেয়। এরপর আছে যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো কেন।
এরপর আছে দৃশ্যকল্প ১ এর সাথে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটার কি মিল রয়েছে? এরপর আছে ২ এ যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার সমগ্র ভাবকে প্রকাশ করেনি, ব্যাখ্যা করো। এবার সবার থেকেও দেখো আমাদের কিন্তু কোশ্চেন এসেছে। তো সব আছে দেখো ৯, ১০, ১১, ১২ ৪টা কোশ্চেন আছে। তো ৯, ১০ থেকে তোমার একটার উত্তর করতে হবে এবং ১১, ১২ থেকে তোমার একটার উত্তর করতে হবে। তো ২ টা। তো আমি তোমাদের এই যে অংশগুলো আছে এগুলোর উত্তর তোমাদেরকে এখনই দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? এবং তোমাদের যে এমসিকিউ যে আছে এমসিকিউ পার্টটার যে অংশ সেটা কিন্তু আমি জাস্ট ভিডিও দেবো না। তো তোমরা যারা আমাদের কাছে কোর্স করবে তো তোমরাই শুধু সেই এটার এমসিকিউর কটা পেতে পারবে। তো কোর্স করার জন্য তোমরা যে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। ওকে? 017548345, এরপর আমার হচ্ছে 65। ঠিক আছে? তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবে। এরপরে হচ্ছে আমাদের যে এই কোশ্চেনের আনসারগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি যে আমাদের সহপাঠের অংশে ৯, ১০, ১১, ১২। ওকে? তো ৯, ১০, ১১, ১২ আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো এরপরে হচ্ছে যে আমাদের ক নম্বরে কি ছিল যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রাকৃতিক যে বৈচিত্র্যের প্রভাব ১৯৭১-৫০ সালকে সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে কি লিখবে যে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল, বর্ষাকালে কাদা মুক্তিযোদ্ধাদের জন্য আশীর্বাদ ছিল। শত্রুপক্ষ এদেশের ভৌগোলিক পরিস্থিতিতে অপরিচিত থাকায় তারা কাদায় আবদ্ধ হয়ে পড়তো এবং গেরিলা আক্রমণের সুবিধা হতো। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে মিলিটারিরা মুসলমানদের ক্ষতি করে না, এটা কতটা ভ্রান্ত ধারণা ছিল, ব্যাখ্যা করো। এটা কি হবে যে গ্রামবাসী ভেবেছিল পাকিস্তানি মুসলমান বলে অন্য মুসলমানদের ক্ষতি করবে না, কিন্তু মিলিটারিরা নীলগঞ্জের গ্রামে ঢুকে নির্বিচারে সাধারণ মুসলিমদের হত্যা করে এবং ঘরবাড়ি ধ্বংস করে, অর্থাৎ তাদের কাছে ধর্মের চেয়ে বাঙালি ধ্বনি বড় ছিল, যা গ্রামবাসীর বিশ্বাসকে ভ্রান্ত ধারণা প্রমাণ করে। ১০ কি আছে দেখো ক নম্বরে যে মেজর এজাজ তার সহযোগী রফিককে চিনতে পারল না কেন? এটার উত্তর কিভাবে দেব? মেজর এজাজ আহমেদ মনে চরম জাতিগত অহংকার ও ক্ষমতার দম্ভ ছিল। তার কাছে সব বাঙালি ছিল তুচ্ছ ও সাবহিউম্যান। তীব্র অবজ্ঞা ও অন্ধ ঘৃণার কারণে সে রফিককে আলাদা কোনো মানুষ হিসেবে মূল্যায়ন করেনি। এরপরে আছে যে পাকিস্তানি শাসনামলে জাতিগত বিদ্বেষের যে চিত্র তুলে ধরেছে তা ব্যাখ্যা করো। এটার উত্তর কি হবে? যে পাকিস্তানি শাসকেরা বাঙালির সাংস্কৃতিক উঁচু-নিচু কাফের মনে করত। উপন্যাসে মিলিটারিদের আচরণে স্পষ্ট যে তারা যে বাঙালিদের মানুষ বলেই গণ্য করত না এবং বল প্রয়োগ দমন করে একমাত্র নীতি মনে করত। এই তীব্র ঘৃণাই ছিল তাদের জাতিগত বিদ্বেষের স্বরূপ। ঠিক আছে? তো ১১ নম্বরে কি আছে দেখো যে তাহেরা কেন বহিবীরের সাথে ফিরে যেতে চেয়েছিল? তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি যে জমিদার পুত্র হাশেম আলী ও তার পরিবারের সম্মান রক্ষার জন্য তাহেরা শেষ মুহূর্তে ফিরে যেতে চেয়েছিল। সে বুঝতে পেরেছিল যে পালিয়ে থাকার চেয়ে হাশেম আলী তার পরিবারের আইনি সামাজিক বিপদে পড়বে এবং তাদের বাঁচাতে সে এই কাজ করতে রাজি হয়। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে হাশেম কি প্রতিবাদ চরিত্র বলা হয় কেন? ব্যাখ্যা করো। তো হাশেমকে প্রতিবাদী চরিত্র বলা হয় কারণ সে সমাজের অন্ধ পীর প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং বাবার অমত থাকা সত্ত্বেও জোরপূর্বক নারীর উপর অত্যাচারের প্রতিবাদে তাকে রক্ষা করেছিল এবং শেষ পর্যন্ত তাকে কি করেছিল? ঘর ছেড়ে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বাউতে কি আছে এত দিনের পুরনো জমিদারি শেষ রাত, এটা বলতে কি বোঝানো হয়েছে? যে এত দ্বারা সামন্তবাদী আধিজাত্যের পতন ও জমিদারি হারানোর চূড়ান্ত মুহূর্তকে বোঝানো হয়েছে। জমিদার হাতে মালি জমিদারি এই ঋণের দায়ে নিলামে উঠেছে, টাকা জোগাড় না হওয়ার পর দিনই অন্যের হাতে চলে যাবে, এটা চরম সত্য এবং বেদনার রাতটিকেই ছিল তার শেষ রাত। সমাজে পীর প্রথা ধর্মীয় কুসংস্কার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তো এখানে নাটকে দেখা যায় সাধারণ মানুষ পীরকে অন্ধভাবে বিশ্বাস করে এবং নিজের মেয়েকে তার বৃদ্ধ বয়সে বিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না। তো বহিঃপীর মানুষের এই সকল সরল ধর্ম বিশ্বাস অজ্ঞত পুঁজি করে যে ব্যবসার প্রসার ঘটায়। তো এই ছিল আমাদের যে তোমার মেইনলি হচ্ছে যে ক সেট, আমাদের ক সেটের অ্যান্সার। তো তোমরা যারা হচ্ছে আমাদের কাছে হচ্ছে যে এমসিকিউ চাও, অর্থাৎ যে বাংলা বাংলা যে ক সেট, বাংলা ক সেট, দশম শ্রেণীর যে যারা এমসিকিউ চাও তারা কিন্তু কি করো আমাদের কোর্সটাই কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? তো কোর্সটাই তোমরা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমরা মাত্র হচ্ছে ১০০ টাকা দিয়ে আমাদের কোর্সটায় ভর্তি হতে পারবে। এই যে আমি জাস্ট যোগাযোগের তোমার নাম্বার এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।